যে মামলা হয়েছে এ পর্যন্ত 1499টি, হাসিনার বিরুদ্ধে হয়েছে 324টি, আর 10,000 মানুষ গ্রেপ্তার হয়েছেন। তো এই মামলাগুলো যেভাবে চলছে তাতে আপনার নিষ্পত্তি কবে হবে বলে আপনার ধারণা, আপনি কি মনে করেন? দেখেন, এই আমরা বরাবর গত 15-16 বছর ধরে আমরা খুব একটা কথা বলতাম, কিন্তু সেটা হলো হয়রানিমূলক মামলা, মানুষকে হয়রানি করার জন্য মামলা। তো আমাদের খুব একটা প্রত্যাশা ছিল যে নতুন সরকার, এরা আবার বেশ ফলাও করে বলছিল নতুন রাজনৈতিক বন্দোবস্ত মিনিং আমি 7 মাসে বুঝে সারি নেই, 9 মাসেও। তো তার মধ্যে আমরা অনেক কিছু আশা করেছিলাম যে হয়তো তাহলে কিছু একটা হবে, কিন্তু এই মামলা বলেন, মামলা পরিচালনা বলেন, মামলা সংক্রান্ত প্রশ্ন উঠলে সরকারের যে রিয়েকশন বলেন, এই সবগুলি একই। শেখ হাসিনা কি সে আলাপ করে গুলি অর্ডার দিছে? এই একটা মামলাও আলটিমেটলি টিকবে না। এরা আইন সম্পর্কে যাদের মিনিমাম ধারণা আছে তারাও জানে এই একটা হত্যা মামলা আলটিমেটলি টিকবে না। না টিকলে কি হবে? ওই লোকগুলি নিরপরাধ অপমানিত হবে? তা তো হওয়ার কথা। ওই লোকগুলি তো অপরাধ করছে। ওই সাংবাদিকদের মধ্যে অনেকেই তো অপরাধ করেছেন। এখন সে অপরাধ করছে টাকা চুরির, অথবা অপরাধ করছে তদবির বাণিজ্যের, বুঝছেন? তার বিরুদ্ধে আপনি করছেন হত্যা মামলা। আপনার হত্যা মামলা যখন প্রমাণ না হবে তখন সে বেশি বেরিয়ে আসবে যে আমি নিষ্কলুষ লোক। তাহলে কি হলো? ওনার যেটা প্রকৃত অপরাধ, সেই অপরাধেরও বিচার হলো না, আপনি ওনার নাম হত্যা মামলা করে দিলেন। তাহলে কি হলো? এই লোকগুলো আসলে সরকারকে বিব্রত করার জন্য এবং ওই লোকগুলিকে প্রকারান্তরে হেল্প করার জন্য এই মামলা বাণিজ্যগুলি করতেছে, আর নিজেদেরকে হেল্প করার জন্য অনেক নিরীহ লোকের নাম ঢুকাই দিয়া করছে। তো এই যে কাজগুলি, এগুলোতে আলটিমেটলি লাভ হয় কার? মব কালচার, যেটা জাহেদ বারবারই বললেন, এটার একটা চর্চা হচ্ছে, আপনার কি মনে হয়? হচ্ছে তো, এটা ভয়ঙ্করভাবে হচ্ছে, এবং এটা হচ্ছে বলেই কিন্তু নিয়ম নীতি অনুসারে অনেক কিছু হতে পারছে না। আচ্ছা, এই মব কালচারের কারণে কিন্তু আপনার লজিক্যাল কথাবার্তাগুলো মার খেয়ে যাচ্ছে। লজিক্যাল যে কথাটা জাহেদ বলেন, খুব একটা গুরুত্বপূর্ণ কথা কিন্তু বলছেন, যে 3 সাংবাদিকের চাকরি গেছে, যদি আপনি দায়িত্ব দেন যে ভাই তোমরা বলো, অনেক লোক বলবে হ্যাঁ ঠিক আছে, যা উচিত ছিল, তারা বলবে। এবং তারা এদের মধ্যে কেউ কেউ মবের ভয়ে বলবে। মবটা এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে, তারা একটা জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স একটা নাম, তারা বলছে মার্চ টু দীপ্ত টিভি, মার্চ টু ATN, এটসেট্রা এটসেট্রা। তো আমরা ওখানে যাব 24 ঘন্টার মধ্যে চাকরি যদি ফায়ার না তো করে। তারা যেটা করলো, এখানে সরকার কি ভূমিকা রাখছে বলেন আপনি? আমি তো সরকার দিয়ে থাকি, আমি তো জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সকে চিনি না। সরকার বলছে আমরা এর সাথে যুক্ত না। এটা তো যুক্তি হলো না। সরকার বলবে যে কোনো এই ধরনের মার্চের ব্যাপারে, এই মার্চটা বেআইনি মার্চ। তুমি একজন লোককে বলতে পারো, আমি আপনাকে বলতে পারি যে আপনি বাসায় আপনি এই পাঞ্জাবি পরে আসছেন কেন? আপনি এই পাঞ্জাবি পড়তে পারবেন, আপনি বাসায় আমি করবো, অভিযান চালাবো, ভাঙচুর করবো, এটা আমি বলতে পারি? বলে আপনি কি করবেন? আপনার পুলিশকে ফোন দেবেন, ভাই যেহেতু আমার পার্সোনালি এর হাত তুলছে। এখন আপনি বলেছেন এই পাঞ্জাবি আমি পড়বো না, মাসুদ আমার হুমকি দিচ্ছে, তাহলে কি হলো? এটা কি আইনের শাসন হলো? হলো না তো। তার প্রতিষ্ঠানে কে থাকবে কে থাকবে না এটা সে বুঝবে। এবং এই ক্ষেত্রে আপনাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার? রাষ্ট্রের। রাষ্ট্রকে সেই ভূমিকা পালন করতে পারছে? রাষ্ট্র বলছে না আমি তো কিছু বলি নাই, আমি তো বাদ দিতে বলি নাই। তাহলে সে নিজের কাছে নিচ্ছে কেন? সে তো ওই যে আমি কলা খানের মতো হয়ে গেল, যে আমি তাদের বাদ দিতে বলি নাই। রাষ্ট্রের দায়িত্ব ছিল যে কোনো এই ধরনের, রাষ্ট্র তো দেয় না, রাষ্ট্র না দিয়ে অভ্যস্ত, এবং রাষ্ট্র এটাকে এনজয় করে। জিয়াফতকে রাষ্ট্র এনজয় করে। প্রথম আলোর সামনে জিয়াফত হবে, রাষ্ট্র একবারও বলছে এটা করা যাবে না, বলছে প্রথম আলোতে কে কে লিখে, এই জন্য তার বিরুদ্ধে আন্দোলন হবে। এই ধরনের ঘোষণা কি আসে নাই? আসছে। তো এটাকে কে দিবে প্রোটেকশন? রাষ্ট্র দিবে। যখন 32 সময় ভাঙা হলো ঘোষণা দেয়া, রাষ্ট্রকে এটাকে ফেরানোর চেষ্টা করছে? করে নাই তো। রাষ্ট্র এগুলো এনজয় করছে। এখন আপনি যেটাই করেন না কেন, কোনোটা আপনার পক্ষে যাবে, কোনোটা আপনার বিপক্ষে যাবে, কিন্তু আপনার তো একটা নীতিমালা থাকতে হবে। আপনি বলেন একটা কথা, 5 তারিখে হাসিনা চলে গেল, 8 তারিখে ইউনূস সাহেবকে আইনে ক্ষমতায় বসাতে হলো,
ওনাকে তো বসানো হয়েছে আপাত দৃষ্টিতে, পেছনের কাহিনী কি ছিল অত গভীরে আমাদের যায় লাভ নাই। ওনাকে তো বসানো হয়েছে। তো 5 থেকে 8 এই 3 দিন দেশে তো কোনো সরকার ছিল না, তো দেশে একটা সরকার আনার দরকারটা পড়লো কেন? চলছিল তো, ওভাবে চললো না কেন? দরকারটা কেন পড়লো? দরকারটা পড়লো এই কারণে, এই 5 তারিখে ঘটনায় দেখেন বঙ্গভবন থেকে লোকজন হাঁস নিয়ে যাচ্ছে, ছবি তুলছে, আমি হাঁস লুণ্ঠন করছি, কেউ বালিশ নিয়ে যাচ্ছে। ওটা কিন্তু একটা আনন্দের দৃশ্য ছিল। কিন্তু যেই মাত্র একটা সরকার চলে আসলো, যদি পরের দিন আবার তারা এটা করতে যায়, তখন কিন্তু এটা আনন্দ থাকবে না, তখন এটা হবে আইনহীনতা। তখন থেকে সরকার চলে আসছে। সরকারের দায়িত্বটা কি? যে অপরাধী তাকে শাস্তির আওতায় আনে, এটা সরকারের দায়িত্ব। সরকারের দায়িত্ব অপরাধীকে ধরে মবের হাতে ছেড়ে দেওয়া নয়। এটাই তো সরকারের সঙ্গে সরকারহীনতার পার্থক্য। তো সেই কাজ থেকে আমাদের সরকার করতে পারছে। সরকার যদি বলতে পারতো যে ওই 3 প্রতিষ্ঠানকে আমরা বলছি, আপনারা ওনাদেরকে, এটা তো বোঝাই গেছে ওই ঘটনার প্রেক্ষিতে সবাই চাকরি গেছে, আপনারা তাদেরকে চাকরি দেন, নতুন করে আনেন, অন্য কোনো কারণ থাকলে অন্য সময় আপনি বাদ দেন, কিন্তু এখন নয়। সরকার এই কথা বলতে পারছে? বলে নাই। সরকার এনজয় করছে, বলছে না আমি কিছু বলি নাই। তো এটা তো অজুহাত, এটা যে অজুহাত, এটা বুঝতে কারো কোনো কষ্ট হয় নাই। কাজে মবটাকেও সরকার মাঝে মাঝে এনজয় করে, মাঝে মাঝে থামানোর চেষ্টা করে। যেমন আপনার সিপিবি অফিস, মবের ক্যারেক্টারটা কি? সিপিবি অফিসটা কিন্তু ঘোষণা করছিল আমাদের মব সম্রাট যে সিপিবিকে ভেঙে দেব। সিপিবি ভাঙে নাই কেন? বললেন তো কেন ভাঙে নাই? খুব সিম্পল একটা হিসাব। কিন্তু আসলে যারা এই মব করে, এরা আসলে লুণ্ঠন করে, এদের কোনো আদর্শ নাই, কোনো এদের আদর্শ একটাই যে আমি কিন্তু কিছু লুটপাট করবো। এরা আসলে লুটপাটকারী। তো এরা চিন্তা করে সিপিবি অফিসে যাবো না, আছে কি লুণ্ঠন করার, কতগুলি ভাঙা চেয়ার টেবিল ছাড়া। এই জন্য ওটা ব্যর্থ হয়েছে। ওটা যদি কিছু থাকতো, যদি প্রমাণ হইতো যে অনেক সোনার মেডেল টেডেল আছে, তাহলে দেখতে হয়ে যেত লুণ্ঠন। ওতে কিছু নাই, গণভবনের লুণ্ঠন করে আরাম আছে। তো মব কালচার এবং তার পরিণতি নিয়ে মামলা, আপনি এই প্রসঙ্গে আপনার কি কিছু বলার আছে? হ্যাঁ, একটা জিনিস লক্ষ্য করেন, যে জিনিসটা নাকি আসলে সবচেয়ে অ্যালার্মিং, যেটা যে একটা সরকারের মানে দৃষ্টিভঙ্গিটা কি হবে। ধরেন একটা ঘটনা ঘটলো, আপনিও ঘটালেন, আমিও ঘটাইলাম। এখন আমি সরকারের আপনজন, অথবা আমার দিকে তাকাবে না, কিন্তু আপনার দিকে তাকাবে, আপনাকে বিরুদ্ধে মামলা হবে, আমার বিরুদ্ধে মামলা করতে গেলে মামলা হবে না। এটা কিন্তু সরকারের দৃষ্টিভঙ্গি হতে পারে না। সরকারের দৃষ্টিতে সবাই সমান। ওই যে আমরা ছোটবেলায় শুনতাম না, কাজীর বিচার, সে তাকাতো না সে কার বিচার করতেছে, সে ব্যক্তির দিকে তাকাতো না, সে তাকাতো ঘটনার দিকে। তো এইটাই হলো একটা আইডিয়াল গভর্নমেন্টের অ্যাটিটিউড হওয়া উচিত। হচ্ছে কি দেখেন, আমি সিম্পলি যে মব কালচারের কথা বলতে চাই, জাহাজের কথা বললেন, হচ্ছে না কেন বলছি, হচ্ছে না এই কারণে, এই যে জাহাজের কথা বললো না, যে মাজার ভাঙা, এই মাজার ভাঙাটাকে মনে করেন সরকার থামাতে চেয়েছে। প্রথমে 1-2 মাস উনি ছাড় দিলাম, ছাড় না হয়, কিন্তু কখনো থামাতে চেয়েছে? কখনো। একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, এখানে সোজা 2টা গ্রুপিং আছে। ওরা হলো যে আহলে সুন্নাতপন্থী, মাজারপন্থী। আমাদের দেশে ভাই সত্যি কথা বলতে আমাদের এখানে তো মাজারপন্থী অনেক লোক আছে, এবং কয়েকটা আমাদের কিন্তু একটা রিজিয়ন আছে, চট্টগ্রাম, সিলেট, এই সমস্ত জায়গায় কিন্তু এলাকাগুলি, ব্রাহ্মণবাড়িয়া, এগুলি কিন্তু মাজারপন্থীদের এখানে কিন্তু প্রভাবটা বেশি। এখন এই আহলে সুন্নাত যাদেরকে বলা হয়, দেখেন ঢাকা শহরে গত কয়েকদিনে, গত ধরেন আপনার 1 মাস না, গত 20 দিনের মধ্যে দেখেন কতগুলি ধর্মীয় অনুষ্ঠান কিন্তু হয়ে গেল। জামাতটা করলেন, বড় বড় জায়গা দিল, হেফাজত করলো, এটার জন্য বড় জায়গা দেওয়া হলো। তা আহলে সুন্নাত কিন্তু একটা বড় অনুষ্ঠান করেছিল, সারা দেশ থেকে তাদের অনেক লোক এসেছিল। তাদেরকে গভর্নমেন্ট জায়গা দিতে যে এত তাড়িয়ে এনে করলো কেন? একবার বলে সেই যাও ওই মাঠে, একবার বলে যে এখানে দিবে না, সোরের উদ্যানে দিবে না জায়গা। পাঠালো যে কি একটা বিএনপি পাঠাচ্ছিল, ওখানে জানি কি নাম, কি মাঠ জানিছিল একটা, হ্যাঁ ওই মাঠে পাঠাইলো, ওই মাঠে যাবে তো না, ওই মাঠে দেওয়া হবে না। শেষ পর্যন্ত আরেক, মানে আমার কাছে মনে হচ্ছিল যে আওয়ামী লীগ আমলে পুলিশ যা করেছিল, ঠিক সেই কাজটাই আহলে সুন্নাতের সঙ্গে করতেছে। তাদের শেষ পর্যন্ত জায়গা দেওয়া হলো কোথায়? প্রেস ক্লাবে। ভেরি ইন্টারেস্টিং পয়েন্টটাকে আমি বলি আপনাকে, ওই দিন আমি বিকেল বেলায় আমি এই নিউজটা খুঁজতেছিলাম, মানে সন্ধ্যার পরে। আমাদের মিডিয়াগুলো এই নিউজটা কোনো কেউ কভার করে নাই।
আমি মিডিয়াগুলো রিপোর্টটা পাই নাই। পরে আমি এক পত্রিকাকে ফোন করলাম, কি ভাই আপনার এই নিউজটা একদম ব্ল্যাক করে দিলেন, ব্ল্যাক আউট করে দিলেন নাকি? তিনি বলছেন না, এটা তো করার কথা না, খবর নেন। তারপরে সে কিছুক্ষণ পরে একটা ডাবল কলমে একটা নিউজ করে আমাকে পাঠাইলো, এই নিউজটা আমরা দিয়েছি, মানে আমি বলার প্রায় 2-3 ঘন্টা পরে। তো এটা কেন কোনো টিভিতে নিউজ দেখায় নাই, কি কারণে দেখায় নাই? তার মানে সরকারের এখানে একটা ভূমিকা আছে। সরকার এক চোখে তেল বেচতেছে, আরেক চোখে নুন বেচতেছে। কারণ সরকার মনে করতেছে যে তারও একটা লাইন আছে। এখন একটা অন্তর্বর্তীকালীন, সব সরকারের একটা লাইন থাকবে, অস্বাভাবিক কিছু না, কিন্তু এটা অন্তর্বর্তীকালীন সরকার যারা নাকি নিরপেক্ষতার প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব নিয়েছে, তাদের কাছ থেকে এটা আমরা আশা করি না। এবং তারা যখন এই আজকে কিন্তু হরতাল ছিল, দেখেন ইন্টারেস্টিং, এই পয়েন্টটা শেষ করি বলে, আজকে কিন্তু একটা ওরা কিন্তু আলোচনা কিন্তু হরতাল ডেকেছিল, চট্টগ্রামে বেধড়ক পিটাইছে ওদেরকে পুলিশ। আজকে হরতালটা কিসের প্রতিবাদে? যে গাজীপুরে তাদের একজন মসজিদের ইমাম এবং খতিব ছিল মৌলানা রইসুদ্দিন নামে এক ভদ্রলোক, তার বিরুদ্ধে কি কি সমস্ত অভিযোগ দিয়ে তার পিটিয়ে মেরে ফেলেছে। তো অভিযোগ দিয়ে মারা যায়, সত্য মিথ্যা প্রমাণ করতে হবে না, মবে আছে। এবং সেই হত্যা ঘটনায় তারা কোনো মামলা পর্যন্ত হয় নাই, মামলা নেয় নাই। ওই যে একটু আগে আমাদের আইন উপদেষ্টা বললো না যে মামলা করলে তো আমরা না করতে পারি না, তো এখানে না করলো কে? আমি একই ধরনের কথা বলি, আমি আরেকটু অগ্রসর হয়ে বলি। যেমন ধরেন সামনে থেকে নির্বাচন হবে, হওয়ার কথা যেই দিনে হোক হবে তো নির্বাচন, একটা ধরেন আপনার ডিসেম্বরে হোক, আমি মনে করি নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হবে, আমি এখনো মনে করি। যদি ডিসেম্বরে না হয় এপ্রিলে হবে, যখনই হোক হবে। একটা প্রশ্ন কিন্তু আপনি ভাবেন একবার, যে বিএনপির যে কোনো লিডারকে জিজ্ঞাসা করেন যে তোমাদের এই সামনের ইলেকশনে তোমাদের ফেজটাকে, মানে জনগণের সামনে তুমি কোন ফেজটা নিয়ে অগ্রসর হবা? জি, আমি দুজনের সঙ্গে আলাপ করেছি, দুজনই বলেছেন যে যদি, একটা যদি ছিল, যদি শারীরিক অবস্থা ভালো থাকে তাহলে অবধারিতভাবেই খালেদা জিয়া, মানে যদি খালেদা জিয়া যেতে পারেন তাহলে উনি হবেন বিএনপির ফেস। দেখুন বিএনপিকে যে কথাটা বললেন, যে কথাটা বললেন যে জিয়াউর রহমান বিএনপি গঠন করেছেন, কিন্তু এটা একটা পলিটিক্যাল পার্টি হিসেবে গড়ে তুলেছেন খালেদা জিয়া, এটা সত্য। আবার পাশাপাশি কিন্তু আমি এটাও সত্য মনে করি যে গত 15 বছর বিএনপিটাকে রাজনৈতিক দল হিসেবে টিকিয়ে রাখার বিরাট কাজটা কিন্তু তারেক রহমান করছেন। একদম অনেক কিছু বলে লোকে, উনি ডিক্টেটরের মতো দল চালাইছেন, এবং আমি এটাও মনে করি দূরের থেকে বৈশা এই ডিক্টেটরশিপ না দেখালে দল টিকে রাখতে পারতেন না উনি, ওটাও কিন্তু ঠিক। কিন্তু উনি দলটাকে কিন্তু টিকে রাখছেন, কিন্তু তারপরেও জনগণের মনে, জনগণের হৃদয়ে চেহারা কিন্তু খালেদা জিয়ার। কিন্তু খালেদা জিয়া কিছু একটা বললে সে কথাটা কিন্তু আসলে যে কথাটা মানে ওনার শব্দে আমি বলি একটা ভ্যালু অ্যাড করে। এবং আমার কেন যেন ধারণা, দেখুন আমরা খালেদা জিয়াকে অসুস্থ বসে দেখছি, উনি অসুস্থ হয়ে হুইল চেয়ারে চলে গেছেন, অ্যাম্বুলেন্সেই গেছেন, আবার অ্যাম্বুলেন্সেই আসতেছেন, কিন্তু আমি এটা মনে করি উনি যেভাবে অ্যাম্বুলেন্সে উঠেছেন সেভাবে অ্যাম্বুলেন্স থেকে নামবেন না। ওনার ফিজিক্যাল কন্ডিশন আগের চেয়ে অনেক বেটার, এটা আমি বিশ্বাস করি, আমার ধারণা। এবং ওনার মাঝখানে একবার একটা প্রথম দিকে একটা ওনাকে দিয়ে একটা বক্তৃতা পাঠ করানো হয়েছিল, ওই পাঠটা কে কার বুদ্ধিতে কে করেছিল জানি না, তো ওইটা কোনো ভালো কিছু আনে নাই ওনার জন্য। কিন্তু এখন যখন উনি বক্তৃতা দিবেন না, এটা একটা গুরুত্ব বহন করবে। এবং আমি এই মুহূর্তে সরকারের সঙ্গে বিএনপির মূল সমস্যাটা কি, মূল বিরোধটা কোথায়? নির্বাচন ডিসেম্বরে হবে না পরে হবে? বিএনপি নির্বাচন ডিসেম্বরে চায়। এই কথাটা যখন খালেদা জিয়া এসে বলবেন, উনি উচ্চারণ করবেন আমরা নির্বাচন ডিসেম্বরে চাই, এই সরকার বেকায়দা পড়ে যাবে, বিরাট বেকায়দা পড়ে যাবে। মাথায় রেখেন এই দেশে অনেকগুলি তত্ত্বাবধায়ক সরকার আসছিল, কম না, কিন্তু একটা জিনিস লক্ষ্য করছেন আপনি, নিশ্চয়ই খেয়াল করেছেন, কোনো তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে কিন্তু মাঠে কোনো পলিটিক্যাল পার্টি মিছিল মিটিং করে নাই, না এখন বন্ধ না, আমরা দেখি নাই। এবার যদি হয় সেটা এই সরকারের গর্তমি অথবা মূর্খতার কারণে হবে, এবং সেটা এই সরকারের জন্য ইতিবাচক কোনো ফল আনবে না। এবং সেরকম হওয়ার এই ডিসেম্বর নাকি ডিসেম্বর থেকে জুন, এই যে দুইটা অপশন না, এই যে বিরোধটা, এই বিরোধটা আমার চোখে, আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি এই ধরনের কিছু একটা হতে যাচ্ছে। আসলে আপনি খুব চিন্তিত মনে হচ্ছে। না, কেউ কেউ বলছেন যে মানবিক করিডোর যেটা, সেটা হচ্ছে একটা আত্মঘাতী হতে পারে। আপনার মূল্যায়ন কি, আপনি কিভাবে দেখেন?
হ্যাঁ, একটা জিনিস হলো কি, আমাদের সঙ্গে কি মিয়ানমারের কোনো কূটনৈতিক সম্পর্ক নাই? আছে তো। আছে অবশ্যই। আরাকান আর্মির সঙ্গে কোনো আলাদা কোনো কূটনৈতিক সম্পর্ক আছে? নাই তো। তো আমি মানবিক এই সাহায্যটা কাকে দিচ্ছি? মানে মিয়ানমারের গভর্নমেন্টকে দিচ্ছি নাকি আরাকান আর্মিকে দিচ্ছি? এবং আরাকান আর্মি মিয়ানমারের জান্তার সঙ্গে যুদ্ধরত অবস্থা আছে। তো আমরা তো আসলে আলটিমেটলি একটা পক্ষ অবলম্বন করছি। এখন যে কথাটা জাহেদ একটু মানে আরেক হারে বললেন আর কি, তো সেটা আমি একটু সহজ করে বলি, সহজ করে বলি। ওখানে যে যদি যুদ্ধ অবস্থা তৈরি হয় তাহলে এখানে অনেক কিছু হতে পারে। আমি যদি উল্টো করে বলি, এখানে অনেক কিছু হওয়ানোর জন্য ওখানে যুদ্ধ অবস্থা বাঁধানো হতে পারে। এটা তো হতে পারে। পারে। আমি ভাই ক্ষমতা চেয়ার থেকে উঠুম না, আরাম পেয়ে গেছি, উঠতাম না আমি, এটা করে যদি বসে পড়ি। এখন চেয়ারে থাকার জন্য সম্ভাব্য কি কি আছে? ঝড় বৃষ্টি সাইক্লোন, এটা তো থামবে এক সময়, থামলে পরে আবার দিতে হবে। তাহলে আর কি আছে? একটা যুদ্ধ হইলে পরে না, যুদ্ধ অবস্থায় কোনো ইলেকশন তো হয় না। ঠুসঠাস করে গুলি কিছুদিন পর পর 5-6 দিন পর একটা দুটো করে ফুটবে, যুদ্ধ অবস্থা হয়ে গেল, আমাকেও সরতে হবে না। যদি ওই লাইনে কেউ চিন্তা করে তাহলে আপনি কি বলবেন? কাজে ভাই কার মনে কি আছে বলা বড় মুশকিল। বুদ্ধিদাতা তো সব এই লোক মহা জ্ঞানী, কিন্তু বুদ্ধিদাতারা বিরাট বিরাট থিওরি হাইপোথিসিস দিয়ে যাচ্ছে তারা একটা পর একটা। এখন কোনটা যে কার মনে ধরছে বলতে পারবো না। এদিকে কিন্তু দেশের 12টা বেজে গেছে। আর একটা কথা আমি বলি, যে জিনিসটা নাকি জাহেদ বললেন, ওই জায়গাটাতে আমি একটু দ্বিমত পোষণ করি। সেটা হলো, যিনি বললেন না, এই যে নতুন নতুন দলগুলি 3 মাস সময় পেলে 25% সময় বেশি পাবে, 6 মাস সময় পেলে 50% সময় বেশি পাবে, তাহলে এরা ভালো করবে। একটা প্রবাদ আছে বাংলা ভাষায়, বুঝছেন, গ্রামে চলে খুব, যে সেই লোকটা তত বেশি ভালো যার সম্পর্কে আপনি যত কম জানেন। তো 6 মাস পরে এদের সম্পর্কে অলরেডি 1 বছরে পাবলিক যে জানা গেছে এদের সম্পর্কে, যদি আরো 6 মাস জানে তাইলে সময় বেশি পড়ে, তার জন্য আশীর্বাদ হবে না অভিশাপ হবে, এটা বলা বড় কঠিন।